ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। তারাপীঠ নামটা আশা করছি তোমরা সকলেই শুনেছো। হ্যাঁ, তারাপীঠ তোমরা একদম খুব অল্প টাকা খরচা করে কি করে ঘুরে দেখবে সেটাই কিন্তু তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। কলকাতা থেকে কোন ট্রেনটি ধরলে পারে সঠিক টাইমে তোমরা মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছাতে পারবে সেটা তো বলবো। তার সাথে তোমরা মন্দির প্রাঙ্গণের একদম পাশে মাত্র 160 টাকা খরচা করে কোথায় রুম নিয়ে থাকতে পারবে সেটাও জানিয়ে দেবো। মন্দিরে পুজো দেওয়ার নিয়ম, ডালা কোথা থেকে কিনবে, মন্দির প্রাঙ্গণে একদম কোনো মূল্য খরচা না করে কোথা থেকে ভোগ প্রসাদ গ্রহণ করবে সেটাও জানিয়ে দেবো। এবং পুরো মন্দির প্রাঙ্গণ ঘুরে সাইট সিন ঘুরে তোমরা কি করে সঠিক টাইমে ট্রেন ধরে পৌঁছাবে আবার কলকাতায় সেটাও কিন্তু থাকছে আমার এই ভিডিওতে। পুরো A to Z ইনফরমেশন দিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই বলবো লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবে, সমস্ত কিছু জানতে পারবে। নতুন বন্ধুদের বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো আর লেট করবো না, আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করবো। সকল বন্ধুদের গুড মর্নিং জানিয়ে আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি শিয়ালদা স্টেশনের বাইরে থেকে। এখন সকাল 6টার মতো বাজে, চলে এসেছি শিয়ালদা স্টেশনে। কারণ তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তারাপীঠ তারা মায়ের দর্শনে। আর শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আমরা কিন্তু আজকে যাব সবার ফার্স্টে রামপুরহাট স্টেশনে। আমাদের পার পার্সন টিকিট ভাড়া লেগেছে 165 টাকা করে। হ্যাঁ, ভাড়াটা একটু বেশি লাগছে কারণ এটাতে কিন্তু এই ট্রেনে কিন্তু স্লিপার সিটের ব্যবস্থা রয়েছে, সিটিং এর কোনো ব্যবস্থা নেই। তাছাড়া তোমরা কিন্তু হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবে রামপুরহাট স্টেশন পৌঁছানোর জন্য। সেই সব ট্রেনগুলোতে মোটামুটি 100 থেকে 105 টাকা খরচা হতে পারে। তাছাড়াও তোমরা যদি জেনারেল ট্রেনে যদি যাও তাহলে কিন্তু মোটামুটি আরো কমে তোমাদের টিকিট ভাড়াটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আমার যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে আর সাথে রিস্যু আছে, তাই এই ট্রেনেরই আমাকে টিকিটটা কাটতে হলো বাধ্য হয়ে। আর যাই হোক, এখন আমি বাইরের দিকেই দাঁড়িয়ে রয়েছি, সোজা চলে যাব প্ল্যাটফর্মের দিকে। কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়ছে না ছাড়ছে, কটার সময় ট্রেন ছাড়ছে, সমস্ত কিছু জানিয়ে দেবো প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে। চলে এসো, এগিয়ে চললাম এবার প্ল্যাটফর্মের দিকে। আর আমরা কিন্তু উত্তর শাখা থেকে ট্রেন ধরেছিলাম। উত্তর শাখার 14 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়াবে এই অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছিল। তাই 14 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সাথে সাথেই দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে। 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের গেট কিন্তু এখনো পর্যন্ত খোলেনি, 8 ঘন্টা আগে ট্রেন দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু সকাল ঠিক 6:50-এ ছাড়ে। তো ট্রেনের গেট খুললে পরে আমরা ট্রেনে উঠে পড়বো। আর তোমাদের আরো একটি কথা জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু হঠাৎ প্ল্যানিং করেছিলাম, তাই কালকে টিকিটটা কেটেছিলাম, তাও কনফার্ম টিকিট আমি পেয়ে গেছি। তোমরা কিন্তু 2-4 দিন আগে প্ল্যানিং করো এবং টিকিটটা আগে থেকেই কেটে রেখো, তাহলে হয়তো রাস্তায় কোনো রকম প্রবলেম হবে না, টিকিটটাও কনফার্ম পেয়ে যাবে। চলো তাহলে এবারে ট্রেনের গেট খোলার অপেক্ষায় থাকি। ট্রেনের গেট খুললে ট্রেনে উঠে পড়বো। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে ট্রেনের গেটগুলো খুলে দিয়েছে। আচ্ছা, এবার আমি তোমাদের জানিয়ে রাখি, যারা জেনারেলে যেতে চাইছো তারা কিন্তু একটু আগেই পৌঁছে যাবে, কারণ জেনারেলে ওঠার জন্য কিন্তু অনেক মানুষের লাইন পড়ে যায়। তোমরা যদি লাইনে সঠিক টাইমে গিয়ে দাঁড়িয়ে পড়ো তাহলে কিন্তু তোমরা সিটটা পেয়ে যাবে। আর অবশেষে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে রওনা দিয়ে দিয়েছে এবার রামপুরহাটের উদ্দেশ্যে। তোমরা নিশ্চয়ই ফলো করলে ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন থেকে 7 মিনিট লেটে ছেড়েছিল। আশা করছি লেট হলে পরেও আমরা সঠিক টাইমে রামপুরহাটে গিয়ে পৌঁছাতে পারবো। তবে তোমরা কোন কোন ট্রেনগুলো ধরলে পরে পৌঁছাতে পারবে রামপুরহাট স্টেশনে সেই কথাগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। গণদেবতা এক্সপ্রেস, যে ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে সকাল 6:05 এবং পৌঁছে যায় 9:55-তে। শিয়ালদা স্টেশন থেকে রয়েছে রামপুরহাট এক্সপ্রেস, যে ট্রেনটি সকাল 7:20-তে ছাড়ে, পৌঁছায় দুপুর 12:05-এ। রয়েছে কুলিক এক্সপ্রেস, ছাড়ে হাওড়া স্টেশন থেকে সকাল 8:55-তে, পৌঁছে যায় 12:43-এ। রয়েছে কবিগুরু এক্সপ্রেস, যে ট্রেনটি ছাড়ে হাওড়া স্টেশন থেকে সকাল 10:40-এ, পৌঁছায় 2:37-এ। বেশ খানিকক্ষণ ট্রেন জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি রামপুরহাটে। সকাল 11টার সময় আমরা পৌঁছে গিয়েছি রামপুরহাট স্টেশনে। আর আমাদের ট্রেন কিন্তু এসে দাঁড়িয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন সোজা বেরিয়ে গেল শিলিগুড়ির উদ্দেশ্যে, আর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব তারা মাকে দর্শন করার উদ্দেশ্যে। চলো, 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে ট্রেন, আর সকাল 11টার সময় কিন্তু পৌঁছে গিয়েছি। এখন আমাদেরকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা ফুট ওভার ব্রিজটা ক্রস করে চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম বাইরের দিকে। সেখান থেকে গাড়িটা ঠিক করব, কোথা থেকে আমি গাড়ি ঠিক করছি। আর হ্যাঁ, শেয়ারে একদম খুব কম খরচায় কিন্তু পৌঁছাবো। চলো তাহলে আমার সাথে থাকো, কোথা থেকে গাড়িটা ঠিক করছি তোমরা দেখে নাও। আরো একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখছি,
তোমাদের সাথে যদি 5 বছরের ঊর্ধ্বে কোনো বাচ্চা থাকে অবশ্যই টিকিটটা কেটে ট্রেনে উঠবে, কারণ রামপুরহাট স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে টিটি টিকিট চেক করে। আর আমার সামনেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে, তাই বলবো আগে থেকে সতর্ক থাকাটাই কিন্তু বেটার। তাই 5 বছরের ঊর্ধ্বে বাচ্চা থাকলে পরে টিকিটটা অবশ্যই কেটে নেবে, কারণ সামান্য টাকার জন্য বড়সড় বিপদের মুখে পড়তে আমরা কেউই কিন্তু পছন্দ করব না। স্টেশন থেকে বাইরে বেরিয়ে স্টেশনের ঠিক উল্টো দিকেই রয়েছে অটো স্ট্যান্ড। তোমরা যদি এই অটো স্ট্যান্ড থেকে গাড়ি ঠিক করে মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাও তাহলে কিন্তু পার পার্সন 50 টাকা করে তোমাদের অটো ভাড়া লাগবে। তবে আমি এখান থেকে গাড়িটা ঠিক করিনি, আমি একটু সামনের দিকে এগিয়ে যাব, যেখান থেকে গাড়িটা ঠিক করব আমাদের কত টাকা করে গাড়ি ভাড়া লাগছে সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আর আমি কিন্তু এই সোজা রাস্তা দিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাব। আমি দুটো জায়গার সন্ধান দিলাম, এবার তোমাদের যেখান থেকে ভালো লাগে সেখান থেকে গাড়ি ঠিক করতে পারো। সাথে ছোট বাচ্চা এবং বয়স্ক থাকলে পরে অবশ্যই তোমরা স্টেশনের বাইরে থেকে গাড়ি ঠিক করতে পারো মন্দিরে যাওয়ার জন্য। স্টেশনের সামনে থেকে একদম সোজা রাস্তা ধরে আমি কিন্তু কিছুক্ষণ হেঁটেছিলাম, তারপরে আবার ডান দিকের রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটার পরে সোজা আমি চলে এসেছি ওয়াচ টাওয়ারের সামনে, যেখানে রয়েছে 5 মাথার মোড়। আর এখানে কিন্তু এক সাইডে লেখা রয়েছে আই লাভ রামপুরহাট। তারই ঠিক উল্টো দিকে এখানে অটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে কিন্তু মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যেতে পারবে তারাপীঠ তারা মায়ের মন্দিরের সামনে। অটো দাঁড়িয়ে রয়েছে, আর লেট করবো না, অটোতে উঠে পড়বো। জয় মা তারা বলে এবারে এগিয়ে চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আচ্ছা, তোমরা তো দেখলে এখান থেকে আমার 20 টাকা ভাড়া লাগলো, মানে আমি আর সৌরভ দুজন আছি, লাগলো 40 টাকা। আর আমি যদি স্টেশনের বাইরে থেকে গাড়িটা ঠিক করতাম আমাদের দুজনের মিলে লাগতো 100 টাকা। আমি তোমাদের কাছে দুটো অপশন দিলাম, এবার তোমাদের যেখান থেকে ভালো লাগে সেটা বুঝে তোমরা গাড়ি ঠিক করে চলে আসতে পারো মায়ের মন্দিরের কাছে। তবে আমার মনে হলো এত টাকা নষ্ট না করে এই 20-40 টাকা দিয়ে মায়ের মন্দিরে আসাটাই বেটার হবে। অটো থেকে নেমে পড়েছি তারা মা সরণির যে বড় গেটটি রয়েছে তার ঠিক উল্টো দিকের রাস্তাতে। অটো থেকে তোমাদের নামিয়ে দেবে এই ফুটে, তোমাদের কিন্তু যেতে হবে ওই ফুটে। তারা মা সরণির যে বড় গেটটা রয়েছে সেই গেট দিয়ে আমি এখন সোজা ভেতরের দিকে চলে যাব। এটাই কিন্তু মন্দিরে যাওয়ার আসল রাস্তা। আর আমি আজকে যেখানে হোটেলটা নেব একদম কম টাকার কিন্তু হোটেল নেব। কোথায় হোটেলটা নিচ্ছি সেটা জানার জন্য আমার সাথে থাকতে হবে। চলো এখন আমি এই রাস্তা ধরে সোজা সামনের দিকে এগিয়ে যাব। মেন রোডের ওপরটা কিন্তু প্রচুর পরিমাণে সবসময় ভিড় থাকে এবং এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া আসা করে, তাই সাথে ছোট বাচ্চা থাকলে অবশ্যই একটু সাবধান হয়েই থাকবে। পায়ে হেঁটে চলে এসেছি আমি মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। এখন আমি মূল প্রবেশদ্বারের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তবে এখন আমরা মাকে দর্শন করতে যাব না, আগে আমি তোমাদের দেখিয়ে দেবো আমি কোথায় রুমটা নিচ্ছি, মানে কোথায় হোটেলটা নিচ্ছি। চলো আগে রুমটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি চলে আসবো সোজা ফ্রেশ হয়ে মাকে দর্শন করতে। আর এইদিকে হলো মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার। মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনের দিক দিয়ে সোজা একটি রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরেই আমি সামনের দিকে এগিয়ে যাবো। মন্দিরের সামনে থেকে 2-4 পা হেঁটে আমি আরেকটু সামনের দিকে চলে এসেছি। এখানে রয়েছে প্রফুল্ল পার্কিং, মানে একটি পার্কিং জোন রয়েছে। দেখো এখানে পার্কিং জোনটা, এই পার্কিং জোনের নাম রয়েছে প্রফুল্ল পার্কিং। তার পাশে রয়েছে সরু একটি রাস্তা, এই রাস্তা ধরেই আমি সামনের দিকে এগিয়ে যাব। এখানেই কিন্তু আজকে আমাদের রাতের রাস্তা না, মানে আমি যেখানে থাকবো এখানে কিন্তু খুব অল্প খরচায় তোমরা রুম ভাড়া নিয়ে রুম নিয়ে থাকতে পারবে। চলো রুমগুলো কেমন, পুরো ধর্মশালাটা কিরকম পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার জন্য আমাদেরকে যেতে হবে ভেতরের দিকে। চলে এসো। চলে এসেছি ফাইনালি আজকে আমাদের আস্তানায়। আমি কিন্তু একটি ধর্মশালা বেছে নিয়েছি আজকে নাইট স্টে করার জন্য। তারাপীঠ মন্দিরে যাব, অবশ্যই তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। তবে আমি যেখানে রুম নিয়েছি সেই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। পরিবেশটা কিন্তু অসাধারণ, দেখে কিন্তু তোমাদের মনে হবে না এটা ধর্মশালা, কিন্তু খুব সুন্দর করে সাজানো, দেখে একটু হোটেলের মতনই মনে হবে। আর সামনের দিকেই তোমরা দেখতে পাবে অফিস রুম, এইদিকে কিন্তু অফিস রুম, আর এই সাইডে কিন্তু পুরো রুমগুলো রয়েছে। তোমরা কিন্তু এখানে আসলে পরে একদম মাত্র 160 টাকা থেকে রুম পেয়ে যাবে, যেই রুমে তোমরা 3 জনও থাকতে পারবে। চলো আমি তোমাদের একটি একটি করে রুম দেখিয়ে দিচ্ছি। যারা শুধুমাত্র খরচার ভয়ে বাড়ি থেকে বেরোতে চায় না, শুধুমাত্র তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। হ্যাঁ, আমি চেষ্টা করি খুব স্বল্প মূল্যের মধ্যে প্রত্যেকটি জায়গা ঘুরিয়ে দেখানোর, তার সাথে সুন্দর একটি থাকার ব্যবস্থা যেখানে তোমরা স্বল্প মূল্যে থাকতেও পারবে। চলো বন্ধুরা, তাহলে আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা আগে তোমাদের সবার ফার্স্টে ঘুরিয়ে দেখিয়ে দিই। চলে এসো। এই হলো রুম। রুমের ভেতরে আমি এন্ট্রি করলাম।
রুমের ভেতরে আসলেই তোমরা দেখতে পাবে বড় একটি বেড রয়েছে, বেডের মধ্যে 3টে বালিশ রয়েছে। প্রত্যেকটি রুমেই কিন্তু তোমরা 3 জন করে থাকতে পারবে। বেডের সাথে রয়েছে একটি বড় জানলা, আর এই সাইডে রয়েছে একটি ছোট টি টেবিল, তার সাথে একটি চেয়ার। এখানে রয়েছে বোর্ড, মানে সুইচ বোর্ড রয়েছে, আর আমার উল্টো দিকে রয়েছে কিন্তু আয়নার ব্যবস্থা। এই হলো আয়নার ব্যবস্থা। এখানে রয়েছে হ্যাঙ্গার, লাইট, পাখা, সমস্ত কিছু রয়েছে। তার সাথে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা। ওয়াশরুমের ভেতরে কি কি আছে চলো আমি দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমের ভেতরে শাওয়ার, হ্যান্ড শাওয়ার সমস্ত কিছু রয়েছে, এবং ওয়াশরুমের ভেতরেই কিন্তু বেসিনের ব্যবস্থা রয়েছে, বালতি, মগ যা যা থাকে ওয়াশরুমে সবকিছুই রয়েছে। তার সাথে কিন্তু ওয়াশরুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের বলো কেমন লাগলো। তার সাথে কিন্তু কাপড় নাড়ারও ব্যবস্থা রয়েছে, আমি দেখলাম। হ্যাঁ, এবার আমি তোমাদের সবার ফার্স্টে বলেছিলাম যে এখানে তোমরা 160 টাকারও রুম পাবে। চলো 160 টাকার রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 210 টাকার যে রুমটা, এই রুমে কিন্তু তোমরা অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা পেয়ে যাবে। আর 160 টাকার যে রুমটা সেটা আমার পাশেই রয়েছে, চলো সেই রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলে এসো। এটা হলো 160 টাকার রুম। এই রুমটাও কিন্তু সেম আগের রুমের মতনই বড়, এবং এখানে বেড রয়েছে, 3টে বালিশ রয়েছে। এই রুমেও তোমরা 3 জন থাকতে পারবে। এখানে আয়নার ব্যবস্থা রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে র্যাক রয়েছে, আর সামনের দিকে রয়েছে কিন্তু সুইচ বোর্ড। এবার এই সাইডেও জানলা রয়েছে, এই সাইডেও জানলা রয়েছে। এবার আসি তোমাদের আরো একটি বিষয়ের উপরে। 210 টাকার রুমটাতে বললাম অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। 160 টাকার যে রুমটা, এটাতে কিন্তু অ্যাটাচ বাথরুম পাবে না, বাট 3 জন থাকতে পারবে। তোমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরেও প্রচুর মানে ওয়াশরুমের ব্যবস্থা পেয়ে যাবে। তার সাথে ফার্স্ট ফ্লোর, এই রুমটা কিন্তু ফার্স্ট ফ্লোরেও কিন্তু তোমরা ওয়াশরুমের ব্যবস্থা পেয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। ওয়াশরুমটা কিন্তু এই সামনের দিকে, বাইরের দিকে বেসিন, ওয়াশরুম সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। যারা 160 টাকার রুমটা নিতে চাইছো তারা কিন্তু এখানে ওয়াশরুমের ব্যবস্থা পেয়ে যাবে। ওয়াশরুমটা দেখো কতটা বড়, অনেকটা বড় ওয়াশরুম। এখানে বালতি, 2টো করে মগ, শাওয়ার, এবং ওয়াশরুমের ভেতরে কিন্তু আয়নারও ব্যবস্থা রয়েছে। তার সাথে বাইরেও এখানে বেসিনের ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু আয়নার ব্যবস্থা রয়েছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। এই সাইডেও রয়েছে ওয়াশরুম, মানে কোনো রকম সমস্যা হবে না। আমি একটু সৌরভকে বলবো কাছে এসে দেখিয়ে দিতে। দেখো রুমের যে ওয়াশরুম গুলো তোমরা দেখলে তার থেকে কিন্তু অনেকটা বড়ই বাইরের ওয়াশরুম গুলো। যাই হোক, এখানে কিন্তু আরো মানে রুম রয়েছে। একটা রয়েছে 290 টাকার রুম, আর একটি রয়েছে 800 টাকার রুম। 290 টাকার যে রুমটা তোমরা নেবে সেই রুমে কিন্তু 4 জন থাকতে পারবে, আর সেটাতেও কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। আর 800 টাকার রুম, সেটাতে তোমরা এসি পেয়ে যাবে, সেই রুমে তোমরা 3 জন থাকতে পারবে। এবার তোমরা যদি পুরো ডিটেলস জানতে চাও এই পুরো ধর্মশালাটার উপরে, তোমরা 2-4 দিনের মধ্যে পেয়ে যাবে। মানে আমি একটি ভিডিও পুরো বানিয়ে আপলোড করব, তোমরা কিন্তু সমস্ত কিছু ডিটেলস এই ভিডিও থেকে পেয়ে যাবে। এবার আমি একটু রুমে যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আমরা কিন্তু যাব মা তারার দর্শনে। তো চলো আর এখানে আর কথা বাড়াবো না, সোজা রুমে গিয়ে একটু ফ্রেশ হওয়া যাক। ফ্রেশ হলাম, এখন প্রায় 5টার মতো বাজে, বিকেল 5টা। তো এখন কিন্তু পুরো রেডি হয়ে স্নান করে নিজেকে ফ্রেশ করে সোজা চলে যাচ্ছি মায়ের দর্শনে। চলো এবার আমি তোমাদের মায়ের দর্শনও করাবো খুব সুন্দরভাবে, তার সাথে মন্দির প্রাঙ্গণটাও ঘুরিয়ে দেখাবো। আমি যে ধর্মশালায় স্টে করেছি সেই ধর্মশালা থেকে মায়ের মন্দির আসতে কিন্তু আমাদের মোটামুটি 1 মিনিট হাঁটা পথে এই মন্দিরের সামনে আসতে হয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। পেছন দিকে রয়েছে মূল প্রবেশদ্বার। চলো এই প্রবেশদ্বার দিয়ে আগে মন্দির প্রাঙ্গণে আমরা প্রবেশ করি। সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠেই মন্দিরের প্রথম প্রবেশদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব। এখানে ছোট্ট একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যারা জুতো পরে আসবে এবং চিন্তা করছো কোথায় জুতো রাখবে, মন্দিরের পাশেই কিন্তু বাইরের দিকে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। মাত্র 3 টাকার বিনিময়ে সেখানে তোমরা জুতো রাখতে পারো। মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, কিন্তু কোথা থেকে ডালাটা কিনবে সেটা আমি জানাইনি, এটাই তোমরা ভাবছো। না না, চিন্তার কোনো বিষয় নেই। এখানে কিন্তু মন্দির প্রাঙ্গণের সামনে প্রচুর ডালার দোকান রয়েছে। তোমাদের যেখান থেকে ইচ্ছা হয় তোমরা সেখান থেকে ডালা কিনে নিতে পারো। যাদের যেরকম সামর্থ্য তোমরা সেইভাবে ডালা এখান থেকে চুজ করে কিনে নিতে পারো। নির্দিষ্ট কোনো দোকান আমি কিন্তু তোমাদের বললাম না। 51টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ হলো তারাপীঠ, যে প্রাঙ্গণে মায়ের খুব সুন্দর মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, আর যেখানে লাখো লাখো ভক্তরা বহু দূর দূর থেকে আসে শুধুমাত্র মাকে দর্শন করতে। শক্তিপীঠ, সাধনপীঠ, সাধনাস্থল, কত কিছুই না নাম রয়েছে এই মন্দির প্রাঙ্গণের।
এই মন্দির প্রাঙ্গণে তারা মায়ের মন্দির ছাড়াও রয়েছে কিন্তু আরো বেশ কয়েকটি মন্দির। তোমরা চাইলে মায়ের সাথে সাথে এই মন্দিরগুলোতে গিয়েও কিন্তু পুজো দিতে পারো, দর্শন করতে পারো। মন্দির প্রাঙ্গণে রয়েছে চন্দ্রচূড় ভৈরব মন্দির, রয়েছে শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ মন্দির। তোমরা পুজো দিতে না চাইলে পরেও প্রত্যেকটি মন্দিরে গিয়ে কিন্তু দর্শন অবশ্যই করতে পারো। মন্দির ভোরবেলা 5টা থেকে কিন্তু খুলে যায়, মানে ভোরবেলা 5টা থেকে পুজো স্টার্ট হয়, রাত্রি 9টা পর্যন্ত চলে। এবং তোমরা যে সময়টা বেস্ট মনে করবে সেই সময় গিয়ে পুজো দিতে পারো লাইনে দাঁড়িয়ে। তাছাড়াও পান্ডা ধরে তোমরা যদি পুজো দাও তাহলে একটু ভালো করে পুজো দিতে পারবে। তাছাড়াও তোমরা লাইনে দাঁড়িয়েও কিন্তু পুজো দিতে পারো, কোনো সমস্যা নেই। প্রচুর ভক্তরা লাইনে দাঁড়িয়ে কিন্তু পুজো দেয়। তোমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারো, তার জন্য তোমাদের কিছু টাকা খরচা হতে পারে। তবে একদম ভোরবেলা যখন মন্দির খোলে সেই সময় এবং দুপুরের টাইমে কিন্তু মন্দির প্রাঙ্গণ একটু হলেও ফাঁকা থাকে। তবে তাছাড়াও প্রত্যেকটা সময় কিন্তু প্রচুর ভক্তদের লাইন থাকে মন্দিরে পুজো দেওয়ার জন্য। মায়ের মন্দিরের ভেতরে তোমরা ফোন নিয়ে কিন্তু ঢুকতে পারবে, বাট কোনো রকম ব্যাগপত্র নিয়ে প্রবেশ করতে পারবে না। এখন আমি রয়েছি মন্দিরের ঠিক সামনের দিকে রয়েছে নাট মন্দির। নাট মন্দিরে দেখো প্রচুর কিন্তু ভক্তরা এখানে রয়েছে। তবে কিছুক্ষণ বাদে কিন্তু মায়ের সন্ধ্যা আরতি চালু হবে। আমি চেষ্টা করবো সেই সন্ধ্যা আরতির সুন্দর মুহূর্তটা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সন্ধেবেলা মায়ের যে এত সুন্দর অপরূপ সাজ তুলে ধরা হয়েছিল সেটা দেখতে অসাধারণ লাগছিল। তোমরা যারা বাড়িতে বসে রয়েছো তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করে নিতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তাছাড়াও কিন্তু সন্ধেবেলা সন্ধে আরতির সময় লাখো লাখো ভক্তর ভিড় জমে যায় শুধুমাত্র সন্ধে আরতি দেখার জন্য। আমি যখন মন্দির প্রাঙ্গণে ছিলাম তখন কিন্তু এত ভক্তদের আমি দেখিনি। হঠাৎ করে সন্ধে আরতির সময় প্রচুর ভক্তর ঢল নেমে পড়েছে, দেখে তো ভীষণ ভালো লাগছিল। তবে এত ভিড়, কোথাও একটুকু দাঁড়ানোর জায়গা ছিল না। সন্ধে আরতি দর্শন করার পরে এবারে আমরা রওনা দিলাম তারাপীঠ মহাশ্মশানের দিকে। তোমরা আশা করছি এখনো সকলেই জানো যে তারাপীঠ তারা মায়ের মন্দির যতটা বিখ্যাত ততটাই কিন্তু বিখ্যাত তারাপীঠের মহাশ্মশান বামাখ্যাপার সাধনাস্থল নামে। মন্দিরে তো তোমরা দেখলে কতটা পরিমাণে ভিড় আর কত ভক্তদের ঢল নেমে পড়েছে। তবে আমি কিন্তু সন্ধ্যা আরতি দর্শন করে সোজা চলে এসেছি তারাপীঠের মহাশ্মশানে। চলো তারাপীঠের রাতের মহাশ্মশানটা তোমাদের ঘুরিয়ে দেখাই, চলে এসো। তবে এই কথাটা বলতেই হয়, তারাপীঠ মহাশ্মশানের রাতের বেলার দৃশ্য আর সকালের দৃশ্য কিন্তু তোমরা ভিন্ন দেখতে পাবে। হ্যাঁ, রাত্রেবেলা কিন্তু মহাশ্মশান ঠিক অন্য রূপে সেজে ওঠে। তবে মহাশ্মশানে রয়েছে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার সমাধিস্থান, রয়েছে পঞ্চমুণ্ডির আসন, তাছাড়াও রয়েছে আরো বেশ কয়েকটি মন্দির। তোমরা চাইলে পুজো দিতে পারো। তোমরা যদি পুজো না দাও অবশ্যই বলবো একবার করে প্রত্যেকটি মন্দির দর্শন করে নিতে। রাতের বেলা তারাপীঠ মহাশ্মশান কিন্তু ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় আর চারিদিকে জ্বলে ওঠে মোমবাতি টিমটিম করে আলো, যেটা দেখতে কিন্তু আরো ভয়ানক লাগে। না না, ভয় পাচ্ছ? ভয়ের কিচ্ছু নেই। তারাপীঠ মহাশ্মশানে এমন কোনো ভক্ত নেই যারা একবার হলেও আসে না, সেটা দিনের বেলাই হোক কিংবা রাতের বেলা। আর শ্মশানের থেকে পবিত্র স্থান কিছু হয় কি এখনো পর্যন্ত আমার জানা নেই। তবে আমি তো ছোট থেকে এটাই শুনে এসেছি যে মহাশ্মশান হলো সব থেকে পবিত্র স্থান। চারিদিকের এই ঘুটঘুটে অন্ধকারের মাঝেও এত সুন্দর যে এখানে গান বাজনা বাজে, যে গানগুলো শুনে আর রুমে আসতে ইচ্ছে করবে না, মনে হবে বেশ খানিকক্ষণ ধরে এখানে বসে এই সুন্দর গানগুলো শুনেই যাই। মন্দিরের পাশে একটি বড় রেস্টুরেন্ট রয়েছে আর এটার নাম হলো দেবরাজ রেস্তোরাঁ। এখানে আমি রাতে ডিনারটা কমপ্লিট করব। খাবার দাবার তো অর্ডার করে দিয়েছি, খাবার দাবার গুলো ঠিক কিরকম সেটা আমি খেয়ে দিয়ে টেস্ট করে তোমাদের জানিয়ে দেবো। তাছাড়াও এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার কমপ্লিট করে নিতে পারো। চলো আজকে এখানে আমি খাবারটা অর্ডার করেছি, খেয়ে দিয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি খাবারগুলো কেমন ছিল।
ভাইটা এখানে বেশ সুন্দর করে কিন্তু প্লেটটা সাজিয়ে নিয়ে চলে এসেছে। আচ্ছা, তোমরা এখানে কিন্তু নিরামিষ খাবার দাবারও পেয়ে যাবে, তবে আমি মাছটাই অর্ডার করেছিলাম। আমি আর সৌরভ দুজনে আছি, তাই আমি কিন্তু এসে এখানে কাতলা মিলটা অর্ডার করেছি। কাতলা মিলে কি কি রয়েছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে রয়েছে বড় একটি কাতলা মাছের পিস, এখানে রয়েছে সাদা ভাত, লেবু, আলু চিপস, এখানে ডাল, আলু পটলের তরকারি, এখানে একটি আলু সবজি। তোমরা কিন্তু সমস্ত কিছু পেট ভরে পেয়ে যাবে। তোমরা শুধু মাছ যদি আরো এক্সট্রা করে নিতে চাও তার জন্য এক্সট্রা টাকা পে করতে হবে, বাদ বাকি সমস্ত কিছু তোমরা পেট ভরে খেতে পারবে। আর এটার পুরো থালিটার দাম পড়েছে কিন্তু আমাদের 130 টাকা। শুধুমাত্র মাছটা বাদে সবজি ডাল দিয়ে যদি তোমরা প্লেট নিতে চাও মোটামুটি 70 থেকে 80 টাকা খরচা পড়বে। পেট ভরে সমস্ত কিছু পেয়ে যাবে, তার জন্য এক্সট্রা পে করতে হবে না। এবার বলি, অনেকে বলতেই পারো যে সারাদিন পর রাতের খাবারটা তোমরা দেখাচ্ছ। না না, তোমরা যখন তারাপীঠে পৌঁছে যাবে তারপর থেকে হাতে অনেক সময় থাকবে দুপুরের লাঞ্চটা করার জন্য। তোমরা দোকান বুঝে সেখান থেকে লাঞ্চ করে নিতে পারো। আমি বারবার করে খাবারের ভিডিও দেখালে পরে ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি একবারেরই খাবার দেখালাম। খাবারটা কিন্তু আমার যে খুব ভালো লেগেছে তাও না, এবং খুব যে খারাপ লেগেছে তাও না, মোটামুটি খাওয়ার মতো ছিল, খেয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু খাবার খেয়ে আমরা চলে গিয়েছিলাম প্যারার দোকানে। মন্দিরে যাওয়ার রাস্তাতেই কিন্তু প্রচুর প্যারার দোকান এবং প্রচুর কিন্তু সাজগোজের দোকান, ফুল ফলের দোকান, অনেক কিছু ছিল। তবে ফার্স্টে শুরু করলাম প্যারার দোকান থেকে। মোটামুটি 100 টাকা কিলো থেকে শুরু করে 500 টাকা কিলো, 800 টাকা কিলো পর্যন্ত তোমরা এখানে প্যারা পেয়ে যাবে। তবে প্রত্যেকটি দোকান থেকে তোমরা কিন্তু দেখে শুনে দাম দর করে কিনবে। আমি এক্স্যাক্ট কোনো দোকানের নাম বললাম না। যে দোকান থেকে কিনবে প্যারা টেস্ট করবে এবং দাম দর করবে, তোমাদের যেখানকার প্যারা ভালো লাগবে তোমরা সেই প্যারাটাই কিনে নেবে। মার্কেট ঘুরতে ঘুরতে হঠাৎ করেই আমার ছেলে বায়না করলো ফ্রুটি খাবে। এখনো বলতে শেখেনি সেইভাবে, তবে মানে যেটা বলে বুঝিয়ে দেয়। যাই হোক, ওকে একটা ফ্রুটি কিনে দিয়ে আবার চলে গেলেন একটু মার্কেটটা ঘুরে দেখতে। তবে আমাদের কিন্তু টাইমে আবার রুমেও পৌঁছাতে হবে, কারণ 10:30টার মধ্যে আমাদের যে ধর্মশালা সেটার গেট বন্ধ হয়ে যায়। আর এখানে খুব সুন্দর মায়ের মূর্তি বিক্রি হচ্ছিল, মানে মায়ের ফটো ফ্রেমগুলো, তো দেখে বেশ ভালোই লাগছিল। তাছাড়াও বাসনপত্র অনেক কিছুই ছিল, সাজগোজের জিনিস দেখতে দেখতে এবারে সোজা আমরা রওনা দিলাম মন্দিরের দিকে। তবে হঠাৎ করে ফুচকার গাড়ি দেখে ফুচকা খেতে ইচ্ছে গেল, তাই একটু ভাবলাম ফুচকা খেয়েই নেওয়া যেতে পারে। তাই আমি কিন্তু ভাত খাওয়ার পরেও ফুচকা খেয়ে নিয়েছিলাম। তবে শুধু যে আমি একা ফুচকা খেয়েছি তা কিন্তু নয়, আমার ছেলেও দেখো হাত বাড়িয়ে ফুচকা নিয়েছে, তবে বলছে ওতে জল ঢেলে দিতে। ফুচকা খেয়ে আর এদিক ওদিক না তাকিয়ে সোজা রওনা দিলাম ধর্মশালার দিকে, কারণ আমাদের একটু রাতে রেস্ট নিয়ে আবার পরের দিন বেরোতে হবে। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে আবার সকাল সকাল আমি পুরো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব সেটা তো জানাবো, তার আগে তোমাদের ছোট্ট কিছু ইনফরমেশন দেওয়ার আছে, সেটা বলে দিচ্ছি। মন্দির প্রাঙ্গণে তোমরা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও অবশ্যই কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। তার জন্য তোমাদের সকাল 8টা থেকে 9টার মধ্যে মন্দির প্রাঙ্গণ থেকে কিন্তু ভোগের জন্য কুপনটা কালেক্ট করতে হবে। মোটামুটি 60 থেকে 70 টাকার মতো খরচা হতে পারে। তাছাড়াও মন্দির প্রাঙ্গণে কিন্তু ভান্ডারা চলে রোজ, তোমরা চাইলে সেখানে বসেও কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। তার জন্য কোনো কুপনও কাটতে হবে না, টাকাও খরচা হবে না। তাছাড়া আমি এখন যাব কিন্তু তারাপীঠ মন্দিরের আশেপাশে চত্বরে রয়েছে অনেক সাইট সিন, তার মধ্যে থেকে কিছু সাইট সিন আমি ঘুরে দেখবো, কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। রুম থেকে বেরিয়েই যেহেতু মায়ের মন্দিরের সামনে দিয়েই আমাদেরকে মেন রোডে আসতে হবে, তাই একটু মাকে দর্শন করে চলে এসেছিলাম একদম মেন রোডে। মেন রোডের ওপরেই কিন্তু অনেকগুলো খাবার দাবারের স্টল রয়েছে। সেখান থেকে আমি 4টে পুরি এবং একটি আলুর দম নিয়েছিলাম। আমাদের প্লেট পড়েছিল মাত্র 20 টাকা করে। সাথে এখানে চপ বিক্রি হচ্ছিল, আলুর চপ নিয়েছিলাম, দাম পড়েছিল মাত্র 6 টাকা। তোমরা চাইলে খাবার খেয়ে নিতে পারো এখান থেকে। সকালে টিফিনটা সেরে আমি চলে এসেছি তারাপীঠ প্রশাসনিক ভবনের সামনে, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটি টোটো স্ট্যান্ড। এখান থেকে মাত্র পার পার্সন 10 টাকা ভাড়া দিয়ে আমি সোজা চলে যাব আটলা গ্রামে। চলো, টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটোতে উঠে পড়বো। তোমরা যদি মন্দির প্রাঙ্গণের সামনে থেকে টোটো ঠিক করো তাহলে কিন্তু তোমাদের ভাড়াটা ডবল হয়ে যাবে। এবার বলে রাখি, তোমরা চাইলে টোটো রিজার্ভ করে নিতে পারো, যাওয়া আসা মিলিয়ে মোটামুটি 100 টাকা তোমাদের খরচা হবে। যারা শেয়ারে যেতে চাইছো শেয়ারে যাবে, যারা রিজার্ভ করে যেতে চাইছো রিজার্ভ করে নিতে পারো। তাছাড়াও আমি কিন্তু গাড়ি রিজার্ভ করিনি, কারণ জানি এখন চারিদিকে প্রচুর পরিমাণে টোটো বেরিয়ে গেছে, আসার সময়ও টোটো পেয়ে যাব, কোনো প্রবলেম হবে না। তাই মাত্র 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গিয়েছিলাম আটলা গ্রামে।
টোটো থেকে নেমে পড়েছি আমি আটলা গ্রামে। আটলা গ্রামে কি কি রয়েছে তোমরা তো সকলেই জানো, তবে আমি কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো শ্রী শ্রী বামাখ্যাপা বাবার যে জন্মভিটে, সেই জন্মভিটেটা। তবে এখন চলে এসেছি আমরা কালীতলায়, বড় মায়ের মন্দিরে। এখানে মায়ের খুব সুন্দর বিগ্রহ রয়েছে। চলো মাকে আগে দর্শন করে মাকে নমস্কারটা জানিয়ে নিই। খুব সুন্দর একটি মন্দির, আর এখানে এসে জানতে পারলাম এটা নাকি বামাখ্যাপা বাবার সাধনা স্থল ছিল। যাই হোক, ভীষণ ভালো লাগলো। তোমাদের আরো একটি মন্দির ঘুরিয়ে দেখাবো, যে মন্দিরে বাবার হাতের ছোঁয়া মাটি রয়েছে, তার ওপরেই রয়েছে মা তারার খুব সুন্দর একটি মূর্তি। চলো আগে তোমাদের মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি। চলে এসেছি আমরা আরো একটি মন্দির প্রাঙ্গণে। এখানেও কিন্তু মা তারার খুব সুন্দর মূর্তি রয়েছে, তার সাথে এখানে পুরোহিত মশাই বসে রয়েছেন। আমি একটু কথা বলে নেব এবং চেষ্টা করব এখানকার বিষয়ে ছোট্ট করে কিছু জেনে নেওয়ার। নমস্কার। আচ্ছা, আপনি আপনার মতো করে এই জায়গার বিষয়ে একটু যদি জানাতে পারেন। বামাখ্যাপার পৌনাতি চতুর্থ পুরুষ এই কালীর বাড়ি উপাসনা করছি। এই উপাসনা বামদেবের বাবা সর্বানন্দ যখন করতে মাটির খড়ের চাল দিয়ে, এই কালী শ্যামা মা রূপে, আর বামদেব করলেন বামা কালী রূপে, নীল সরস্বতী তারা রূপে। এবং এই শ্যামা মায়ের পুজো আজকে 200 বছরের উপরে এই স্থানে নির্বাচিত জায়গা। আপনারা সেই স্থানে এসছেন, বামদেবের বাবা মাকেও দর্শন করছেন। মা কালীর দুটি মূর্তি রয়েছে এখানে। বামদেবের পূর্বে দক্ষিণাকালীর পুজো, বংশের পুজো, কিন্তু বাম যখন পুজো করতে লাগলেন মূর্তি বানিয়ে তারারূপে কালী, তাই এখানে এটা নীল সরস্বতী তারারূপে বড় মূর্তিটা দেখছেন, শ্যামা মা নীল সরস্বতী তারা। আর আজ থেকে আমরা যে সাধক বামাখ্যাপার বংশে 4 পুরুষ চলছি, সেটা দৈত্র বংশ। সাধক বামদেবের ভাই রামচরণের নাতি পিনাকিনাথ রায়, তিনি 3rd জেনারেশন ছিলেন। তারপর আমি 4th জেনারেশন এই মা কালীর উপাসনা করছি। এখানে পরপর পিকচারগুলো যে দেখছেন সব বংশ তালিকা দেওয়া আছে। এবং এখানে বামদেবের হাতে মা পূজিতা, সেই মাটি, সেই কালীতলার বেদি। আর এখানে সবটাই নির্ময়ী মূর্তি। এখানে কখনো পাথরের মূর্তি রাখা যায়, বামদেব বলে দিয়েছেন মৃন্ময়ীকে চিন্ময়ী করে গেছেন, সেই জন্য মৃন্ময়ী মূর্তি। মন্দির সংস্কার হয়েছে 2000 সালের পর। আস্তে আস্তে পূর্বে এই জায়গাটা সবটাই মাটি দিচ্ছিল, তাই মূল কালী বেদি, সেই মাটিতে আপনারা প্রণাম করুন। সকলকে আমন্ত্রণ, সকলে আসবেন এবং আশীর্বাদ নিয়ে যাবেন বামদেবের ভিটেতে এসে। এইখানে এই কালীবাড়ি আপনাদের জন্য অবারিত দাস, সবাই আসবেন। জয় মা তারা, জয় গুরু বাম, মুখে বলো অবিরাম, পূর্ণ হবে মনস্কাম, এসো সব আটলা ধাম। আমরা এতক্ষণ ছিলাম গ্রাউন্ড ফ্লোরে, এবার সিঁড়ি ধরে ওপরের দিকে গেলাম আরো একটি মন্দিরের দর্শনে, যে মন্দিরে স্থান রয়েছে স্বয়ং মা তারার। যে মা তারার বিগ্রহ কিন্তু অসাধারণ লাগছে দেখতে, সাথে বামাখ্যাপা বাবারও কিন্তু একটি বিগ্রহ রয়েছে। স্বয়ং বামাখ্যাপা বাবার এই মাটিতে পা পড়েছে, তাই এই জায়গার একটি ঐতিহ্য তো অবশ্যই রয়েছে, আর জায়গাটা সত্যিই কিন্তু অসাধারণ। বামাখ্যাপা বাবার আদি ভিটে বাড়ি আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম। তবে এখানে এসে আমি কিন্তু অনেকগুলো সাইনবোর্ডে দেখলাম যে বামাখ্যাপার আদি বাড়ি এবং জন্মভিটে রয়েছে। তবে আসল জন্মভিটে কোনটা সেই বিতর্কে আমি যেতে চাইছি না। তবে আমি ছোট থেকে যতবার তারাপীঠ ঘুরতে এসেছি ততবার কিন্তু আমি কালীতলা বড় মায়ের মন্দির দর্শন করে গেছি, তাই আমি কিন্তু তোমাদেরকে এই জায়গাটাই তুলে ধরলাম। তাছাড়া তোমরা আসলে পরে অবশ্যই প্রত্যেকটা জায়গা ঘুরে দেখে নিতে পারো। আর এখন আমি সোজা চলে যাব আবার মন্দির প্রাঙ্গণে, মানে তারাপীঠ তারা মায়ের মন্দির প্রাঙ্গণে, কারণ সেখানে গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করব। চলো তাহলে আর লেট করবো না, সোজা এখান থেকে গাড়ি ধরে আবার বেরিয়ে যাব মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা তো গিয়েছিলাম আটলা গ্রাম ঘুরতে, তবে আটলা গ্রাম ঘুরে আমরা কিন্তু আটলা গ্রামের যে বাবার জন্মভিটের মন্দিরটা, তার ঠিক সামনে থেকেই কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে। সেই টোটো স্ট্যান্ড থেকে আমি মাত্র 15 টাকার বিনিময়ে চলে এসেছি সোজা মায়ের মন্দিরের একদম সামনে। আর কিছুক্ষণ বাদেই এখানে ভোগ প্রসাদ খাওয়ানো স্টার্ট হয়ে যাবে। কোথায় বসে ভোগ প্রসাদ খাওয়ানো হবে তোমাদের সমস্তটা তুলে ধরবো। মন্দির প্রাঙ্গণের আন্ডারগ্রাউন্ডে চলছিল ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা। তার সাথে এখানে কিন্তু একটি সাইডে বিয়ের অনুষ্ঠান, পৈতের অনুষ্ঠান হয়। আমরা যখন এখানে গিয়েছিলাম তখন একটি ছোট্ট ভাইয়ের পৈতের অনুষ্ঠান চলছিল, তার সাথে সকল ভক্তরা বসে পড়েছিল ভোগ প্রসাদ গ্রহণ করতে। তবে আমিও একটি সাইডে ফাঁকা জায়গা দেখে বসে পড়েছিলাম। আর হ্যাঁ, কোথা থেকে কুপন কেটেছি না কেটেছি সব বৃত্তান্তই তোমাদের জানাবো, আমার সাথে থাকো, তোমরা জানতে পারবে। সবার ফার্স্টেই পাতা দিয়ে দিয়েছিল, তারপরে ডাল এবং তারপরে মায়ের অন্ন ভোগ প্রসাদ। আর দেখো আমার সাথেও কিন্তু রিশু বসে পড়েছিল ভোগ প্রসাদ গ্রহণ করতে।
খেতে এখনো সেইভাবে শেখেনি, তবে নিজের হাতে খাওয়ার একটু চেষ্টা করে। এখানে কিন্তু পাখার ব্যবস্থাও রয়েছে, কোনো রকম সমস্যা হবে না ভোগ প্রসাদ গ্রহণ করতে, তবে নিচে বসে তোমাদের ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। আচ্ছা, যেহেতু ওই পৈতের অনুষ্ঠান চলছিল তাই চারিদিকে প্রচুর পরিমাণে ধূপ ধুনো জ্বলছিল, তাই একটু সমস্যা হচ্ছিল, আর তোমরা একটু ধোয়া ধোয়া দেখতেও পারছো। যাই হোক, ভাত ডাল মায়ের অন্নভোগ প্রসাদ দেওয়ার পরে কিন্তু আলু পটলের একটি তরকারি, তারপরে আলু সোয়াবিন কুমড়ো দিয়ে একটি তরকারি দিয়েছিল, মানে ডাল 2 রকমের তরকারি, মায়ের অন্নভোগ প্রসাদ, তার সাথে চাটনি এবং ছিল পায়েস। মন্দির প্রাঙ্গণের আরো একটি জায়গা রয়েছে যেখানে খাওয়ানো হয় ভান্ডারার খাবার। জায়গাটির নাম হলো অন্নছত্র, মন্দির প্রাঙ্গণের ভেতরেই কিন্তু রয়েছে। সেই অন্নছত্রতে গিয়ে তোমরা যদি বসে ভোগ প্রসাদ গ্রহণ করো, তার জন্য কোনো রকম কুপন কাটতে হবে না, তোমরা সেখানেও ভোগ প্রসাদ গ্রহণ করে নিতে পারো। তাছাড়াও কিন্তু মায়ের মন্দিরের যে ভোগ প্রসাদ সেগুলো কিন্তু বিক্রি করা হয় কন্টেনারে করে, মাটির সরা করে, তোমরা চাইলে সেগুলো কিন্তু নিতে পারো, তার কিন্তু মূল্য আলাদা আলাদা রকম রয়েছে। সাদা কন্টেনারের মধ্যে ভোগ প্রসাদ বিক্রি হচ্ছিল, এগুলো কিন্তু মাকে ভোগ চড়ানো হয়, সেগুলোর কিন্তু দাম পড়বে মাত্র 50 টাকা করে, ভাত ডাল সবজি থাকবে। আর তোমরা যদি মাছ ভোগ প্রসাদটা নিতে চাও তার দাম পড়বে কিন্তু মাত্র 100 টাকা করে, তবুও তোমরা যখন কিনবে তখন দাম দর করে নেবে। তোমরা তো দেখলে মায়ের মন্দির প্রাঙ্গণে আমি ভোগ প্রসাদ গ্রহণ করতে বসেছিলাম। আমি কিন্তু ভোরবেলা গিয়ে যে কুপনটা কাটতে হয় আমি কিন্তু সেই কুপনটা কাটিনি, তা সত্ত্বেও আমি কিভাবে মায়ের মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করলাম এটাই হলো কথা। আমি একদম টাইম যখন হয়েছিল ঠিক 1টার সময় আমি চলে গিয়েছিলাম মন্দির প্রাঙ্গণের আন্ডারগ্রাউন্ডে, যেখানে বসে কিন্তু এখন ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়। সেই আন্ডারগ্রাউন্ডেই এক দাদা ছিল, দাদার সাথে আমি কথা বলেছি, দাদা বললো কোনো চিন্তা নেই, তুমি ভোগ প্রসাদ গ্রহণ করতে বসে পড়ো, শুধু কুপনের যে মূল্য মাত্র 70 টাকা সেটা শুধু আমাকে পে করে দেবে। আমি দাদার হাতে 70 টাকা দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছিলাম। এবার হলো আমাদের বাড়ি ফেরার পালা, তবে বাড়ি ফেরার জন্য আমাদের আসতে হবে স্টেশনে। তো স্টেশনে তোমরা কি করে আসবে? যাওয়ার সময় তোমরা তো দেখলে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম মায়ের মন্দিরের সামনে, তবে যখন তোমরা মন্দিরের সামনে থেকে অটোতে উঠবে তখন কিন্তু ভাড়াটা ডবল হয়ে যাবে। কি করে? হ্যাঁ, অটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে 40 টাকা 50 টাকার নিচে কেউ স্টেশনে আসতে চায় না। তো আমার কাছে মনে হলো ওটা বেশি টাকা চাইছে, তাই আমি কিন্তু কিছুক্ষণ ওয়েট করেছিলাম। বাস এসেছিল কিছুক্ষণ পরে, আমি বাসে উঠে পড়েছিলাম। বাস ড্রাইভার দাদা বললো যে কোনো চিন্তা নেই, আমরা স্টেশনে নামিয়ে দেবো। তবে মাথায় কাজ করছিল যে কি করে স্টেশনে পৌঁছাবে, কারণ বাস তো স্টেশনের কাছে আসে না। না না, মাত্র 25 টাকা ভাড়া দিয়ে তোমরা উঠে পড়বে বাসে, বাস ড্রাইভার দাদারা কিন্তু সঠিক জায়গায় তোমাদের নামিয়ে দেবে এবং সেখান থেকে স্টেশনে আসার জন্য টোটো ধরিয়ে দেবে। তোমাদের কোনো টাকা খরচা হবে না, মাত্র 25 টাকা শুধু দাদাদের হাতে ধরে দিতে হবে, মানে বাস ড্রাইভারদের দাদার কাছে। টোটো করে যে আসবে তার জন্য কোনো মূল্য লাগবে না, মাত্র 25 টাকা দিয়ে একদম মায়ের মন্দিরের সামনে থেকে বাসে এবং টোটো ধরে চলে আসতে পারবে একদম স্টেশনে। যাই হোক, এই কথাটা আমার মনে হলো বলে দেওয়া খুব দরকার, কারণ আমি কিন্তু খুব চিপে ঘোরার চেষ্টা করি, আর যেখানে 20 টাকা দিয়ে পৌঁছে গেছি সেখানে 50 টাকা দিয়ে কেন এখানে আসবো, এটাই হলো কথা। তাই আমি বাসটাই ধরেছিলাম, 25 টাকা দিয়ে পৌঁছে গিয়েছি। আর আজকের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তাহলে তোমরা পুরোটা আমাকে জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দিও। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি ওম ট্রাভেল ব্লগ মনে করে সাবস্ক্রাইব করে নেবে। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।